জঙ্গি বিরোধী অভিযানে সম্পৃক্ত উপপুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রীকে চট্টগ্রামে গুলি করে হত্যা। জঙ্গিরা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। রাজধানীতে অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা থাকলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারী মানসিকতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। গত অর্থ শতকে ঢাকা ও আশেপাশের জলাভূমি কমেছে 84%। প্লাবনভূমি কমায় ঢাকায় জীবনধারণ আরও কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। এবং প্যারিসে বন্যা পরিস্থিতির উন্নতি, কমতে শুরু করেছে সিন নদীর পানি, দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বহাল। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। উপপুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে চট্টগ্রামে গুলি করে ও কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। সকালে শহরের ওআর নিজাম রোড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 7টার দিকে মাহমুদা খাতুন তার 2 সন্তানকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। এ সময় নিজ বাসার পাশে ওআর নিজাম রোডে তাকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবুল আক্তার বর্তমানে ঢাকায় উপকমিশনার হিসেবে কর্মরত আছেন। এর আগে চট্টগ্রামে সহকারী পুলিশ কমিশনার ও কক্সবাজারে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে তিনি সিএমপিতে গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালন করেন। দায়িত্বকালে বাবুল আক্তার মাদক ও জঙ্গি দমন অভিযানে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এজন্য তাকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকি দেয়া হয়। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। নিচে নামে দেখছি বাচ্চাটা গেটে কান্না করতেছে, দৌড়ে আসে দেখলাম ডেড বডি পড়ে নিয়েছে। স্কুল নিয়ে যাচ্ছে, ওই স্পটে ওনাকে মেরে ফেললো। মারা পরে বাচ্চারা দৌড় দিয়ে কান্না করে আমার আম্মুকে মেরে ফেললো। আলামত পাওয়া গেছে ওখানে একটা ব্যবহৃত কার্টিজ, এমটি কার্টিজ একটা, আর তিনটা অব্যবহৃত মানে লাইভ কার্টিজ পাওয়া গেছে 3টা। এখানে গুলিটা হয়েছে, ইন করেছে বাম পার্শ্বে উপরে, মাথার উপরে। জঙ্গি নিয়ে কাজ করছে, আবার জঙ্গি এবং সন্ত্রাসী নিয়ে কাজ করছে। সে সন্ত্রাসীদের টার্গেট ছিল, জঙ্গিদেরও টার্গেট ছিল আমার ধারণা যেটা। 3 জন মোটরসাইকেল আরোহী তারা এখানে থেমে ওনাকে প্রথমে ছুরি মেরেছে, পরে গলায় গুলি করে এরা চলে গেছে। তো আমার বিশ্বাস যে এরা অতীতের কোনো ঘটনা নিয়ে বা কোনো না কোনোভাবে এরা সংযুক্ত। যাদেরকে নিয়ে বাবুল আক্তার কাজ করেছে এদেরকেও হতে পারে। এই রাস্তায় অনেকগুলো সিসি ক্যামেরা আছে, সবগুলো ফুটেজ সংগ্রহ করলে আশা করি যে কারা, এগুলো আমরা শনাক্ত করতে পারবো। দর্শক, হত্যাকাণ্ডের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামের রিপোর্টার কমলদের কাছে। কমল, পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মৃত্যুর মরদেহ কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিক দিয়ে ঢাকা থেকে আসা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং যারা গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে এনএসআই এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে মিলিত হয়েছেন পুলিশ কমিশনার সহ। এরপর তারা অভিযান শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য কিছুটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে 10টি পুলিশ, র্যাব এবং সিআইডি, পিবিএ 10টি মাঠে কাজ করছে এবং তারা চেষ্টা করছে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম পুলিশ কমিশনার ইকবাল বাহার সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে করে হোক হত্যাকারীদেরকে পুলিশে এখন আইনের আওতায় আনা হবে। বিশেষ করে আমরা যেহেতু জানতে পেরেছি কিছুক্ষণ আগে সিসিটিভি যে ফুটেজটি মূলত রয়েছে তার কিছুটা অংশ পুলিশ পেয়েছে এবং এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা কিছুটা হত্যাকারীদের ব্যাপারে কিছুটা ধারণা পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আমরা কথা বলবো অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের সাথে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে আপনারা কি জানতে পেরেছেন বলবেন, হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে? ধন্যবাদ। আসলে এটা খুব সকালবেলা 6:35 দিকে উনি ওনার বাচ্চাকে স্কুলের বাসে উঠে দেওয়ার জন্য আসছিলেন। তখন ওই ঘটনাস্থলের রাস্তার অপোজিট পাশে একটা মোটরসাইকেলে করে 3 জন ছিল। তাদের একজন যিনি মোটরসাইকেল ড্রাইভ করছেন ওনার হেলমেট পরা, বাকি 2 জন হেলমেট ছাড়া। ওনারা এসে ওনার সামনে এসে প্রথমে তাকে স্টেপ করে, বেশ কয়েকটা স্টেপ করে, শরীরের বিভিন্ন জায়গায় প্রায় 8-9টা স্টেপ করে এবং এরপরে তার চোখের কাছাকাছি বাম চোখের উপরে এরপরে একটা গুলি করে। আমরা মোটে এই পর্যন্ত একটা গুলির খোসা এবং একটা আমরা মিসফায়ার হয়েছে একটা গুলি। এরপরে হয়তো সেকেন্ড গুলিটা আমার মনে হয় মিসফায়ার হয়েছে এবং এছাড়াও 2টা লাইভ বুলেট আমরা পেয়েছি।
তো এখন আমরা এখানে আশেপাশে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি যেগুলো আছে সেগুলো ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। কিছু কিছু ফুটেজ আমরা কিছু ধারণা পাচ্ছি সেখান থেকে, এবং এই ব্যাপারে আমাদের পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই যৌথভাবে কাজ করছে এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের একাধিক টিম মাঠে কাজ করছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা প্রকৃত আসামিদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো। হত্যার ধরন থেকে আপনাদের কি মনে হচ্ছে? কারা হত্যাকাণ্ড ঘটাতে পারে বা কি মনে হচ্ছে আপনার কাছে? এটা হতে পারে হয়তো ও তো এখানে বিভিন্ন সময় কাজ করেছে, অনেকগুলা বিভিন্ন আসামিদের বিরুদ্ধে, কিছু জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অনেক কাজ করেছে, বিভিন্ন জায়গায় সে প্রচুর অস্ত্র, গ্রেনেড এগুলো উদ্ধার করেছে। হয়তো এখানে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে, তারা হয়তো কোনো গ্রুপ বা কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে ঘটনা ঘটাতে পারে। বারবার বলা হচ্ছিল বাবুল আক্তারকে হুমকি দেওয়া হচ্ছে, আমরা জানতাম, সবাই জানতো বিষয়টি, মানে হুমকি দেওয়ার পরও তার বিরুদ্ধে এরকম কোনো আইনগত বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হলো না কেন? না, আসলে বাবুল আক্তার তখন ঘটনাস্থলে এখানে ছিলেন না, উনি ঢাকায় চলে গিয়েছেন। তো উনি যতক্ষণ ছিলেন উনার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল, উনি তো এখান থেকে ডিপার্চার নিয়ে ঢাকায় চলে গিয়েছিলেন। তারপর উনার বাসায় আমাদের কিছু ফোর্স ছিল, কিন্তু উনি ওই বের হওয়ার সময় হয়তো ওইরকম ফোর্স নিয়ে আসেননি বা কোনো বডিগার্ড নিয়ে আসেননি। সেটা হয়তো উনি চিন্তা করছে বাচ্চাকে সামনেই স্কুলে উঠে দিবে, সেজন্য হয়তো কোনো ফোর্স নিয়ে আসেননি, সে কারণে ঘটনাটা ঘটেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম উপপুলিশ কমিশনার উত্তরের যে পরিতোষ ঘোষের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা যে সিসিটিভি ফুটেজটা পেয়েছেন আপাতত, সেই সিসিটিভি ফুটেজের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে কিছুটা ধারণা পাওয়া গেছে। অর্থাৎ মাহমুদা খাতুন মিতু যখন বাসা থেকে নেমে আসছিলেন, তাকে একজন ফলো করছিল, এবং তিনি যখন তার বাসার গেটটি অতিক্রম করে ঠিক জিসি মোড়ের ঠিক আগে করে, অর্থাৎ ওয়েল পার্ক বা সুইট কিং পার হয়ে ওয়েল ফুডের সামনে ঠিক যাবেন, ঠিক সেই সময় তাকে ছুরিকাঘাত করা হয় এবং ছুরিকাঘাতের পর তাকে গুলি করা হয়েছে। গুলি করার পর তাকে মোটরসাইকেল আর হত্যাকারী মোটরসাইকেল নিয়ে পুনরায় আবার তারা প্রবর্তক মোড় হয়ে মানে গোল পাহাড়ের দিকে তারা চলে আসে বলে সিসিটিভি ফুটেজ পর্যন্ত এখন ধারণা পাওয়া গেছে। তা আমরা কথা বলছিলাম পুলিশ কমিশনার ইকবাল বাহার সাথে। তিনি বলেছেন সিসিটিভি ফুটেজের তথ্য পাওয়ার পরপরই তারা মূলত অভিযান শুরু করেছে এবং এখন পর্যন্ত যেটা হত্যাকাণ্ডের যে ধারণা, সে ধারণা হিসেবে তারা জঙ্গির দিকে তারা নিয়ে যাচ্ছে বা জঙ্গির সংক্ষুব্ধ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এখন পুলিশ ধারণা করছে। তো ফয়সাল, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম হাসপাতালের মর্গে থেকে যে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের নিহত স্ত্রী মৃত্যুর যে ময়নাতদন্ত চলছে এবং পুলিশের যে অভিযান চলছে তার সর্বশেষ। দর্শক, উপ পুলিশ কমিশনার বাবুল আক্তার স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ব্যাপারে চট্টগ্রাম থেকে জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে। রাজধানীবাসীর নিরাপত্তা জোরদার করতে পুরো নগরীকে সিসিটিভির আওতায় আনতে কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তারা বলছে এর ফলে অপরাধী শনাক্ত করা আরও সহজ হবে। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় নগরবাসী বলছেন অপরাধ দমনে ডিজিটাল পদ্ধতি থাকলেও তা কার্যকর হয় কম। অপরাধ নিয়ন্ত্রণে সবার আগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারী মানসিকতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহিনের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাস মান্নান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে সিসি ক্যামেরার ছবি দেখে আটক করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি স্থানে অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয় এই ক্যামেরার ছবি দেখে। এই অবস্থায় পুরো রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ শুরু করেছে ডিএমপি। ইতিমধ্যে লালবাগ, আজিমপুর, গুলশান, বারিধারা, বনানী, মহাখালী সহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্প্রতি বসানো হয়েছে 642টি সিসি ক্যামেরা। শীঘ্রই আরো 558টি সিসি ক্যামেরা বসানো হবে বলে জানায় ডিএমপি। বর্তমানে যেগুলো আমরা স্থাপন করেছি সেগুলো হাই ডেফিনিশন ক্যামেরারই, কিন্তু এবং নাইট ভিশন ক্যাপাসিটি, দ্যাট মিনস রাতেও যাতে সেটা মূলত আমাদের এই চিত্র ধারণ করতে সক্ষম হয় সেই ব্যবস্থাটি আমরা রেখেছি। তবে এই ক্যামেরা কতটা নগরবাসীর উপকারে আসবে তা নিয়ে প্রশ্ন অনেকের। পুরো ঢাকা শহরে কভার করা যায় তাহলে অবশ্যই এটা নিরাপত্তা জোরদার করবে। অনেক সময় দেখা যায় সিসিটিভি থাকে, বাট ওটা পরে আর সিসির কোনো ফুটেজই থাকে না। ক্যামেরাটা নিরাপদ তখনই হবে যদি কিনা হলো ক্রাইসিস রেসপন্স টিম কোনো সমস্যা হলে তাড়াতাড়ি রেসপন্ড করতে পারবে এবং দুর্ঘটনাস্থলে ছুটে যাবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো বেশি দক্ষ ও পেশাদারী হতে হবে। যতই আধুনিক ইকুইপমেন্ট আনেন, যতই সিসি ক্যামেরা লাগান, কোনো কিছুতে কাজ হবে না। আপনাকে প্রথম দরকার হচ্ছে প্রফেশনালিজম, প্রথমে দরকার আপনার অপারেশনাল এফিসিয়েন্সি। ডিএমপি জানায় তাইওয়ান থেকে আনা উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরাগুলো বসাতে মোট ব্যয় হবে 15 কোটি টাকা। যতদিন যাচ্ছে ততই বাড়ছে অপরাধ, বাড়ছে অপরাধের ধরন। একই সঙ্গে অপরাধী শনাক্ত করতে অভিনব কৌশলের পাশাপাশি ব্যবহার হচ্ছে নানা যন্ত্রের। ডিএমপি বলছে শুধু অপরাধ দমন নয়, নিয়মিত পরিচালনার মাধ্যমে জনদুর্ভোগ কমাতেও সক্ষম হবে এই সিসিটিভি ক্যামেরা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা।
সংবাদে আরও থাকছে, বগুড়া শহরে সরকারি স্কুল সরিয়ে একই জায়গায় গড়ে তোলা হয়েছে বেসরকারি প্রি ক্যাডেট স্কুল। সত্যতা স্বীকার জেলা প্রশাসনের, ব্যবস্থা নেয়ার আশ্বাস। বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক থাকা প্রতিটি দেশেই বাংলাদেশ মিশনের নিজস্ব ভবন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিয়াদে বাংলাদেশের দূতাবাস ভবন ও রাষ্ট্রদূতের বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি একথা বলেন। শনিবার রাতে জেদ্দা কনফারেন্স প্যালেসের এক অনুষ্ঠান থেকে রিয়াদে নতুন এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। দূতাবাসগুলোর এই নিজস্ব ভবন বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের প্রতীক হয়ে উঠবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা দেখার জন্য দূতাবাসের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আর কেউ অবহেলার চোখে দেখবে না, সবাই সম্মানের সঙ্গে দেখবে। সম্প্রতি জাপান সফরের সময় টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত শুক্রবার সৌদি আরবে পৌঁছে ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দেশেই বাংলাদেশের ভবন হবে। সৌদি আরবে মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সুবিধার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৌদি আরবের অর্থনীতিতে যেভাবে অবদান রাখছে, আবার বাংলাদেশের অর্থনীতি 53 বছরে ঢাকা ও এর আশেপাশে জলাভূমি, নিম্নাঞ্চল ও কৃষি জমি ভরাট হয়েছে 84%। জাতিসংঘ ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ BCAS এর সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। নগরায়নের প্রভাবে নিচু জমি ভরাট ছাড়াও দূষণে একদিকে যেমন নদী মরছে, তেমনি পানির অভাবে নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিকাজেও। পরিবেশবিদদের শঙ্কা, এভাবে চলতে থাকলে আগামীতে ঢাকাবাসীর জন্য অপেক্ষা করছে দুর্বিষহ সময়। বিশ্ব পরিবেশ দিবসে সাইফুল ইসলামের তোলা ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। নদীর বুকেই বৈঠা বেয়ে জীবন চলে সুজনের। খুব বেশি দিন না, 2 দশক আগেও এই নদীতে বাবার সঙ্গে মাছ ধরে সংসারে সাহায্য করত সে। যে নদী একসময় সুজনদের জীবন চালাতো, এখন সেখানে কোনো মাছেরই জীবন বাঁচে না। শহর থেকে অনেক দূরের কোনো নিভৃত পল্লীর গল্প নয় এটি। ঢাকার খুব কাছেই বালু নদীর পাশে নাসিরাবাদ ইউনিয়ন। সেখানকার দাসেরকান্দি গ্রামের 32টি জেলে পরিবারের জীবন চলছে এমন টানাপোড়েনের মধ্যে দিয়ে। জেলে পড়ার মানুষের অবস্থা খুবই খারাপ। আগে নদীতে ভালো পানি ছিল, তখন মনে করেন সব জেলের এই ভালো মতো চলতো। এই পয়েন্ট জানো না, এটা তো সব জলীয় জায়গা, যারা ধান চাষ করতো এরকম সাইডে দিয়েছে। নাসিরাবাদকে আর ইউনিয়ন বলার সুযোগ নেই, কারণ সম্প্রতি এই ইউনিয়ন সহ আরো 15টি ইউনিয়ন যুক্ত হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে। এলাকার উন্নয়ন হোক, কিন্তু আমরা পরিবেশ ধ্বংস যে না হয় সেটা আমরা চাই আর কি। বিশ্বের 9টি শহরের উপর পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, অপরিকল্পিত নগরায়নের প্রভাবে ঢাকায় ভয়াবহ হারে কমছে জলাভূমি ও কৃষিজমি। এই হারে জলাভূমি কমলে ভবিষ্যৎ হবে দুর্বিষহ, এমন মত পরিবেশবিদদের। যে মাত্রায় ভরাট করে বাড়িঘর তৈরি করা হচ্ছে, তাতে পানি নিষ্কাশনের রাস্তা রাখা হচ্ছে না। অর্থাৎ নগরবাসী নিজেরাই নিজেদের কারণে ভবিষ্যতে ভুগবেন সেই আশঙ্কা আছে। প্লাবনভূমি যেটা থাকার কথা, প্লাবনভূমি আর থাকে নাই। এটা আবাসিক এলাকা হয়ে গেছে, অথবা শিল্প এলাকা হয়ে গেছে, অথবা রাস্তা হয়ে গেছে। পানি প্রবাহের জন্য যে জায়গা রাখা দরকার ছিল সেটা আমরা রাখিনি। পানিটা বের হয়ে যেতে পারে না, কারণ বের হওয়ার রাস্তা যে কয়টা সেগুলো তো সব আমরা বন্ধ করে দিয়েছি। মানুষ, পৃথিবীও পরিবেশের স্বার্থে 1973 সাল থেকে 5 জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বে মানুষের সংখ্যা কত? অনেকেই বলেন এই সংখ্যা 700 কোটির উপরে। এই এত মানুষের জীবন আর তাদের স্বপ্ন পূরণের জন্য রয়েছে একটি মাত্র পৃথিবী। তাই পৃথিবী বাঁচলেই বাঁচবে মানুষ। এ কারণে পৃথিবীকে বাসযোগ্য রাখার দায়িত্বটা নিতে হবে মানুষকেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠ ও শেষ পর্বে নির্বাচন শেষেও অধিকাংশ ইউনিয়ন পরিষদে নিরঙ্কুশভাবে এগিয়ে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 698টি ইউনিয়ন পরিষদের মধ্যে 601টির বেসরকারি ফলাফলে এ চিত্র দেখা গেছে। ঘোষিত ফলের মধ্যে 340টিতে আওয়ামী লীগ, 59টিতে বিএনপি এবং 184টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্থগিত করা হয়েছে 14টি ইউনিয়নের নির্বাচন। ষষ্ঠ পর্বে 724টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা এবং নির্বাচনী সহিংসতা সহ নানা কারণে 24টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 2 জন। এর আগে গত 22 মার্চ প্রথম ধাপে 712টি, 31 মার্চ দ্বিতীয় ধাপে 639টি,
23 এপ্রিল তৃতীয় ধাপে 620টি, 7 মে চতুর্থ ধাপে 703টি এবং পঞ্চম ধাপে 28 মে 716টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সময় সংবাদে আরও থাকছে, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই টাঙ্গাইলের ভুয়াপুরে গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম, নেই বর্জ্য শোধনাগার, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে যারা রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ঈদের 5 দিন আগে থেকে মহাসড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে 900 স্বেচ্ছাসেবক নিয়োগ থাকবে। যারা এবার এই ইলেকশনগুলোকে রক্তাক্ত করার পেছনে দায়ী, তাদেরকে কিন্তু এর জন্য তারা এখন টের পাচ্ছে না, কিছুদিনের মধ্যে বুঝতে পারবে। যখন দলীয় পদে তাদের উত্তরণের বিষয় আসবে, যখন মনোনয়নের প্রশ্ন আসবে জাতীয় নির্বাচনে, তখন প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পাবে যে তারা কি তাদের কৃতকর্মের শাস্তি তারা পাচ্ছে। এবারকার ঈদ উল ফিতর উপলক্ষে আমরা ঢাকার আশেপাশে যেসব জায়গা যানজট প্রবণ, এরকম 10টি স্পট আমরা নির্ধারণ করেছি। আমরা 900 সড়ক স্বেচ্ছাসেবক আমরা নিয়োগ করব। এদেরকে আমরা কিছু কিছু অনারিয়ামও দেব এবং এটা 3 শিফটে তারা কাজ করবে। নিজের জায়গা ছাড়া হয়ে আশ্রিত অবস্থায় পাঠদান চলছে বগুড়া জলেশ্বরীতলা প্রাথমিক বিদ্যালয়ের। শহরের কেন্দ্রস্থলে সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে কৌশলে অন্যত্র সরিয়ে দিয়ে সেই জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে প্রি ক্যাডেট হাই স্কুল নামের একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়। আর প্রাথমিক বিদ্যালয়ের স্থান হয়েছে আইন কলেজের একটি পরিত্যক্ত ভবনে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 1965 সালে রাজশাহী বিভাগীয় কমিশনার 8,108 টাকা 82 পয়সা দিয়ে 26% জমি হুকুম দখল করেন বগুড়া জলেশ্বরীতলা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের নামে। 1973 সালে 1 জুলাই বিদ্যালয়টিকে সরকারিকরণ করা হয়। কিন্তু 1976 সালে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কিছু কুচক্রী মহল বিদ্যালয়টির বার্ষিক মিলাদ মাহফিলের কথা বলে শিক্ষার্থী ও শিক্ষককে বগুড়া আইন কলেজে নিয়ে যায়। এরপর থেকে নিজ জায়গায় আর ফিরতে পারেনি বিদ্যালয়টি। 5, 4, 3 এক জায়গায়, শিশুরা এক জায়গায়, হইচই বেশি হয়। আমাদের বাথরুম পরিষ্কার নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, এতে ওই জন্য সমস্যা হয়ে যায়। শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও নানা অসুবিধার মধ্যে পাঠদান করছেন একই কক্ষে। শিক্ষকরা চান আশ্রিত হয়ে না থেকে তাদের নিজ জায়গায় ফিরতে। একটা শ্রেণীতে গেলাম, পাঠদান দিচ্ছি আকর্ষণীয়, আর একটা ক্লাসে বাচ্চারা দেখতেছে, 2 ক্লাসে বাচ্চা অমনোযোগী হয়ে যাচ্ছে। আমরা চাই একটি স্বাভাবিক পরিবেশে বিদ্যালয় পরিচালনা করতে এবং আমাদের নিজস্ব যে জায়গা আছে সেই জায়গায় আমরা ফিরে যেতে চাই। সেই সময় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সমঝোতার ভিত্তিতে ভালো একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য স্কুলটি স্থানান্তর করেছে বলে জানান প্রি ক্যাডেট হাই স্কুলের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি। মিলাদের নামে বলে স্কুল নিয়ে গেছে, এই ধরনের কথা আসলে অনর্থক। সেই সময় 2 সমাজের সুশীল সমাজের লোকজনই একটা সিদ্ধান্ত নিছে যে প্রাথমিক বিদ্যালয়টা হয়তো অন্য জায়গায় হস্তান্তর করে এখানে একটা ভালো সরকারি প্রতিষ্ঠান স্থাপন করা। প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বেদখল হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জানান এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে, রিপোর্ট পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটিকে প্রধান করে একটা কমিটি করেছে এবং আশা রাখছি কমিটি রিপোর্ট দেওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রম আমাদের গ্রহণ করব। বর্তমানে শহরের অভিজাত এলাকায় জলেশ্বরীতলায় 26% জমির উপর প্রি ক্যাডেট হাই স্কুল ছাড়াও এর সামনে অংশে রয়েছে একটি মোবাইল কোম্পানির শোরুম। বর্তমানে এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা প্রায় 1000। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই টাঙ্গাইলের ভুয়াপুরে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ী। ফার্মটিতে 10,000 মুরগি থাকলেও নেই বর্জ্য শোধনাগার। কোনো পরিকল্পনা ছাড়াই প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে আশেপাশের পুকুরে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পুকুরের পানি দূষিত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2009 সালে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকায় ছোট পরিসরে একটি লেয়ার পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন স্থানীয় ব্যবসায়ী হালিম মণ্ডল। এরপর থেকে ফার্মের পরিধি বাড়ানো হলেও বর্জ্য পরিশোধনে কোনো ব্যবস্থা রাখা হয়নি।
এ কারণে কোনো পরিকল্পনা ছাড়াই প্রতিদিন বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে আশপাশের পুকুরে। এতে অসহনীয় মাত্রা দুর্গন্ধের পাশাপাশি দূষিত হয়ে পড়েছে পুকুরের পানি। আর বিষযুক্ত পানি ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানোর পরও প্রভাবশালী হওয়ায় কোনো কিছুই তোয়াক্কা করছে না ফার্মের মালিক। পুকুরে মুরগি নিয়ে নিয়ে বাড়ি বাড়ি নিয়ে ফালায়, দুর্গন্ধ থাকতে পারে না কেউ। খাওয়া দাওয়ার রুচি উঠে গেছে সবাই। একটা বিয়ার মেহমান আসতে পারে না, গন্ধে এসে ঘুরে চলে যায়। প্রতিবাদ করতে যাই এখন তার হুমকির সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। মিথ্যা কেস, মিথ্যা বানোয়াট, যে যায় তার বিরুদ্ধে অলরেডি আমাদের বিরুদ্ধে একটা কেস করে ফেলছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফার্মটিকে ছাড়পত্র দেওয়া হয়নি। তবে সমস্যার কথা স্বীকার করে ফার্ম মালিক জানালেন, বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর কাজ চলছে। অসুবিধা একবার নাই তা না, যতটুকু বলে অতটা না। কিছুটা মনের আশার তৈরি বা ব্যক্তিগত কিছুটা বাধাগোধা সৃষ্টি, এই জাতীয়টার মধ্যে কাজ করছে। আমি বায়োগ্যাস প্ল্যান করবো, বায়োগ্যাস করে এটা আমি নিয়ন্ত্রণ করে ফেলবো। বায়োগ্যাস প্ল্যান্ট যতদিন পর্যন্ত স্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত সে বৈধ হবে না এবং পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র দেওয়া হবে না। অবশ্য ফার্মটি বন্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। স্থানীয় প্রশাসনের যে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং হেলথ ইন্সপেক্টর, তাদের সমন্বয়ে তারা ওখানে যাবেন। পরিবেশের যদি কোনো উন্নতি না হয় তাহলে ওরা তাৎক্ষণিকভাবে তারা বন্ধের ব্যবস্থা নেবেন। 10,000 মুরগি ধারণ ক্ষমতার এই ফার্মটিতে প্রতিদিন প্রায় 1 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বাইরের খবর। প্যারিসের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শনিবার বিকেল থেকে সিন নদীর পানি কমতে শুরু করেছে। তবে শহরের বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় এখনও প্যারিস জুড়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। গেল 34 বছরের এই ভয়াবহ বন্যায় ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের খবর জানিয়েছেন আমাদের সংবাদদাতা লুৎফুর রহমান বাবু। প্যারিসের বন্যার পরিস্থিতি এখন অনেকটা উন্নতি হয়েছে। গতকাল যদিও তা স্থিতিশীল ছিল, কিন্তু শেষ বিকেলের পর থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে, ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে বলা যায়। তবে এখন পর্যন্ত যে সকল এলাকা বন্যা প্লাবিত রয়েছে সেখানে কর্তৃপক্ষ দ্বিতীয় সতর্কতা ব্যবস্থা চালু রেখেছে এবং এখন পর্যন্ত ট্রেন বা মেট্রো স্টেশনে কিছু কিছু জায়গায় পানি থাকায় এখনো নিয়মিত হয় নাই। এদিকে প্রধানমন্ত্রী ম্যানুয়েল বোলস জানিয়েছেন এখন পর্যন্ত এই বন্যায় 4 জন লোকের মৃত্যু ঘটেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে প্রায় 17,000 ঘরবাড়ি। সেন্ট জর্জেস যে নিম্নাঞ্চল, সেখানে 2টি বাংলাদেশি পরিবার বসবাস করতেন। তারা নিরাপদে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে আছেন এবং বাংলাদেশি কমিউনিটি থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, যদি কেউ এখানে কোন ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তারা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবেন। বাংলাদেশ দূতাবাস থেকেও আমাকে জানানো হয়েছে, তারাও যোগাযোগ করার চেষ্টা করছেন যিনি এখানে বন্যায় আক্রান্ত আছেন তার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা। বাংলাদেশে ফ্রান্সের যে অধিবাসীদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে আমরা নিশ্চিত করে এটি বলতে চাই যে আমাদের ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা এই স্মরণকালের এই ভয়াবহ বন্যায় আক্রান্ত হননি, তারা অনেকটাই ভালো আছেন। খেলার খবরে রয়েছে কোপা আমেরিকার প্রসঙ্গ। আসরের শুরুতেই হোঁচট খেল লাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। গ্রুপ বির লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। ফলে ক্যালিফোর্নিয়ার মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় আসরের 8 বারের চ্যাম্পিয়নদের। ক্যালিফোর্নিয়ায় রোজ বোলে নেইমারকে ছাড়াই এদিন ইকুয়েডরের মুখোমুখি হয় ব্রাজিল। তাই ম্যাচের শুরু থেকে এদিন আক্রমণ ভাগে ব্রাজিলিয়ান সেন্সেশনের অভাবটা ভালোভাবেই টের পায় সেলেসাওরা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ইকুয়েডরের বিপক্ষে এদিন অনেকটাই নিষ্প্রাণ ছিল ব্রাজিল। তাই তো প্রথমার্ধে গোল বঞ্চিত থেকে বিরতিতে যায় লুইস আলভেসরা। বিরতির পর ফিরেও খুব একটা সুবিধা করতে পারেনি সেলেসাওরা। প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগ ও ফরোয়ার্ডদের ফিনিশিং এর অভাবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দোঙ্গার শিষ্যদের। এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি বিরোধী অভিযানে সম্পৃক্ত উপপুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রীকে চট্টগ্রামে গুলি করে হত্যা। জঙ্গিরা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। রাজধানীতে অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা থাকলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারী মানসিকতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। গত অর্ধশতকে ঢাকা ও আশেপাশে জলাভূমি কমেছে 84%। প্লাবনভূমি কমায় ঢাকায় জীবনধারণ আরও কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। এবং প্যারিসে বন্যা পরিস্থিতির উন্নতি, কমতে শুরু করেছে সিন নদীর পানি, দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বহাল।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।